প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে কথা বলে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। কেন রক্ত যায়, কী রোগ হলে রক্ত যায় এবং চিকিৎসা কী, এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি প্রাক্তন অধ্যাপক, ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন ইউরোলজি বিশেষজ্ঞ। 1963 সালে 16 সেপ্টেম্বর বন্দরনগরীর নারায়ণগঞ্জে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিশং সরকারি প্রাথমিক বিদ্যালয় কলাগাছিয়া দিয়ে প্রাথমিক শিক্ষা শুরু করে হোসেনপুর এসপি হাই স্কুল সোনারগাঁ থেকে এসএসসি এবং সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ইউকে থেকে এমআরসিএস এবং ডিএমসি থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। নেত্রকোনা মালিয়াজুড়িতে চাকরি জীবন শুরু করে পর্যায়ক্রমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়ণগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সারা জীবন স্বাস্থ্য সেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চান তিনি। প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি জানতে চাই আসলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কি, কেন হচ্ছে? আসলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সাথে নর্মালি রক্ত যাবে না। যদি একবারও যায়, এক ফোঁটাও যায়, সেটাই আতঙ্কের ব্যাপার হতে পারে। তবে আমি যেটা বলে থাকি, আতঙ্কিত না হয়ে সতর্কতার জন্য। কারণ সিম্পল কারণে, যেমন প্রস্রাবের ইনফেকশনের জন্য রক্ত যেতে পারে, আবার ক্যান্সারের জন্য রক্ত যেতে পারে। সো আপনি প্রস্রাবের সাথে রক্ত গেলে সেই জন্য একটু অবহেলা করবেন, সেটা যেমন হতে দেওয়া যাবে না। একইভাবে যে অতিমাত্রা আতঙ্কিত হওয়া যাবে না। আপনার প্রস্রাবের সাথে রক্ত গেলে সেটা চিকিৎসকের থেকে শরণাপন্ন হলে কেন রক্ত যাচ্ছে সেই অনুপাতে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নিয়ে থাকি। তো এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা আসলে আমরা দুই ভাগে বিভক্ত করি। যখন রোগী নিজে বলে, স্যার প্রস্রাবের সাথে আমি রক্ত যেতে দেখেছি, প্রস্রাব লাল হয়েছে, এটাকে গ্রস হেমাচুরিয়া বা ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া বা ভিজুয়ালাইজড হেমাচুরিয়া বলে। বাট কখনো কখনো প্রস্রাবের সাথে রক্ত দেখা যায় না। যেমন ইউরিনের রুটিন টেস্ট করতে যাওয়া হয়, সেখানে দেখা যাচ্ছে যে আপনার ওই আরবিসি বা লোহিত কণিকা যায়, দেখা যায় ওটার উপস্থিতি পাওয়া যায়। এটাকেও প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বলে, তবে এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। মানে এটা মাইক্রোস্কোপেই দেখা যাবে, এমনি আমরা খালি চোখে দেখতে পারবো না। কিন্তু এখানে যে জিনিসটা আছে, যেমন আপনি বলছেন যে আসলে রক্ত যাওয়া, টিবির ওষুধ খাওয়ার পরেও কিন্তু প্রস্রাবের রং রক্তের মতো লাল হচ্ছে। তো সেটা কিন্তু ব্লাড না, সেটা ওষুধের কারণে আছে। এই বিষয়টা মানে আমাদের ভুল না হয়। রাইট রাইট যেটা টিবি হসপিটাল বললেন, আপনারা রিফাম্পিসিন গ্রুপের যে ওষুধটা দেন, এই ওষুধটার জন্য প্রস্রাবের রংটা লাল হচ্ছে, বাট এটা কিন্তু প্রস্রাবের সাথে রক্ত না। রাইট। একইভাবে যারা কার্ডিওলজিস্টরা লিখে থাকেন, এবং এটা খুব পরিচিত ড্রাগ, বরঞ্চ আমার মনে হয় যেটা এখন টিবি ড্রাগের চেয়ে বেশি পরিচিত ওই যে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাম গ্রুপ ড্রাগ, যেটা কার্ডিওলজিস্টরা লিখে থাকেন। এগুলো খেলে কিন্তু প্রস্রাব লাল হয়, বাট এগুলো কিন্তু হেমাচুরিয়া না। এখন কীভাবে বোঝা যাবে? সেটা হলো যখন আপনার এরকম লাল হয়, রোগী তখন চলে আসে, আমরা তখন হিস্ট্রি নেই, ড্রাগ হিস্ট্রি, কখনো কখনো আবার হয়তো ড্রাগ হিস্ট্রি নেওয়া হয় না। সেক্ষেত্রে যেহেতু প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বললো, প্রস্রাব লাল হচ্ছে, আমরা একটা ইউরিন টেস্ট করতে দিলাম। ইউরিন টেস্ট করলে দেখা গেল যখন আপনার আরবিসি, যেটা কিছুক্ষণ আগে বললাম যে লোহিত কণিকার উপস্থিতি নেই, সুতরাং এটা রক্ত না, বাট এটাকে রক্ত বলে, এটাকে বলে ফলস হেমাচুরিয়া। ফলস হেমাচুরিয়া না, আমরা যদি আসি এখন হিমাচুরিয়ায় রক্ত যাচ্ছে, তো এর কারণগুলো কি আসলে, কি কি কারণে রক্ত যাচ্ছে? ইউরিনারি ট্রাক্ট বা সেচনতন্ত্র যেটা, সেটা একটু বলে নিচ্ছি। মানে নর্মাল যে স্ট্রাকচার, রাইট। দুইটা কিডনি থাকে মানুষের, এর কাজ হলো প্রস্রাব তৈরি করা। এক জোড়া কিডনি নল থাকে, যার কাজ হলো প্রস্রাব বহন করা। কোথায় বহন করবে? মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার বলে সেখানে। আর ওখান থেকে নির্দিষ্ট পরিমাণ প্রস্রাব জমা হওয়ার পরে আপনার মূত্রথলি দিয়ে বা ইউরেথ্রা দিয়ে প্রস্রাব বের হয়ে যাবে। এই টোটাল জিনিসটাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট অথবা সেচনতন্ত্র। এর সাথে যদি আমরা পুরুষ মানুষের প্রোস্টেট, এপিডিডাইমিস, ডাক ডিফারেন্স বা ইজেগুলি ডাক্ট এবং অন্ডকোষ এবং পুরুষাঙ্গ,
মহিলাদের ক্ষেত্রে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, তারপর আপনার এই জিনিসগুলো যদি অ্যাড করে নিই তাহলে হয়ে যাবে ইউরোজেনিটাল ট্র্যাক্ট। এই ইউরোজেনিটাল কেন নিয়ে আসলাম সেটা কারণগুলি বলতে গিয়ে পাওয়া যাবে। এখন আমরা আসি যে কজগুলোকে। এই যে ইউরিনারি ট্র্যাক্ট বললাম, এর যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, কমনলি প্রস্রাবে ইনফেকশন যদি হয়, তারপরে মূত্রথলির ইনফেকশন যেটাকে সিস্টাইটিস বলে, এবং কিডনি ইনফেকশন, এসব কারণে কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তারপর আসেন আঘাত। এক সময় যেটা বলা হতো যে সাইক্লিং করার সময় সাইক্লিংয়ের মাঝখানে যে রডটা থাকে ওখানে পড়ে গেল 2 পা ফাঁক করে, অথবা ম্যানহোল থাকে, ম্যানহোলটা লুজ থাকে, অলক্ষে পা পড়লো এখানে, ম্যানহোলটা সোজা হয়ে গেল, আঘাতপ্রাপ্ত হলো। এগুলি ছিল এক সময় কমন কাজ যে ইনজুরির জন্য বা আঘাতের জন্য। বাট এই সিভিলাইজড যুগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটা কমন কজ যেটা ব্লাডার এবং ইউরোথাকে ইনজুরি করে এবং এটার জন্য হ্যামোচুরিয়া হয়। সো দিস ইজ দ্য ট্রমা টু দ্য ইউরিনারি ট্র্যাক্ট। আগে বললাম ইনফেকশনের কথা। আরেকটা আসেন যেটা মানুষের কমনলি জানে, যেটা পাথর হওয়া। ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো জায়গায় পাথর হতে পারে, সেজন্য আমরা এক কথায় বলি ইউরোলেথিয়াসিস। সেটা কিডনিতে হতে পারে, কিডনির নলে বা ইউরোটার যেটা বলে সেটাতে হতে পারে, মূত্রথলিতে হতে পারে, প্রস্টেটে হতে পারে, এমনকি ইউরোথাতে হতে পারে। আসলে ইউরোথাতে হয় না, ওটা মাইগ্রেট করে ইউরোথাতে আসে এবং ওইখান থেকে পাস হয়ে চলে রাইট যায়। রাইট। তো এটা একটা কমন কারণ প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার। নেক্সট হলো যেটা আমরা বলতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ, টিউমার বা ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার বা টিউমার, প্রস্টেটের এনলার্জমেন্ট বা বৃদ্ধি যেটা, আর হলো কিডনির ক্যান্সার বা টিউমার। এছাড়া আমি যে এগুলি মেনশন করেছি ওগুলি তো টিউমার হলে প্রস্রাবের সাথে ব্লাড যেতে পারে, বাট মোস্ট কমনগুলো আমি উল্লেখ করলাম। কিভাবে আমরা নির্ণয় করব যে তার ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কিনা, এবং তখন সে কী সিমটমগুলো নিয়ে আপনার কাছে আসে? ইনফেকশন যদি হয়, প্রস্রাব ইনফেকশন হলে এই রক্ত যেতে পারে, নাও যেতে পারে, বাট আদার লক্ষণগুলো যেগুলো থাকবে, প্রস্রাবে একটা দুর্গন্ধ হবে, ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হবে, এবং যদি কিডনিতে হয় ইনফেকশনটা, পেছনের দিকে ব্যথা হবে এবং প্রচণ্ড জ্বর আসবে কাঁপিয়ে। এইগুলো যদি ইনফেকশনের কারণে হয়ে থাকে। তো সেক্ষেত্রে ইনফেকশন, টিউবারকুলোসও কিন্তু একটা ইনফেকশন। Right. সেক্ষেত্রে তো আপনি উল্লেখ করেছেন যে পেইনলেস হিমাচুরিয়া, Right, right. মানে সেক্ষেত্রে কিন্তু ব্যথা থাকবে ব্যথা নাই। তাহলে আমরা এই টিউবারকুলোস ইনফেকশনটা কীভাবে বুঝবো, এবং আমরা চাচ্ছি যে এই দুইটা ইনফেকশনের আপনি ট্রিটমেন্ট কীভাবে করবেন? টিউবারকুলোসিসটা একটা এটিপিক্যাল মাইক্রোঅর্গানিজম। প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব হওয়া, তারপরে আপনার জ্বর আসা, নিচ পেটে ব্যথা করা, এই লক্ষণগুলো থাকবে। আর যদি টিউবারকুলোসিসের জন্য হয়, এই লক্ষণগুলো কিন্তু থাকবে না। সেই জন্য বললাম পেইনলেস হ্যামাচুরিয়া। ওই ক্ষেত্রে ব্যথা হবে, এখানে কোনো ব্যথা থাকবে না। এইটা হলো ক্লিনিক্যালি একটা ডিফারেন্সিয়েট করার পয়েন্ট। 2 নম্বর হলো যদি আমরা টেস্ট করি, কমন টেস্ট যেগুলো আমরা করি, ইউরিন টেস্টটা করি, সেক্ষেত্রে যদি নর্মাল ইনফেকশনের জন্য অর্গানিজম হয়ে থাকে, সেখানে আপনার পাস সেল পাওয়া যাবে। সাথে কালচার যদি করে আমরা কোন অর্গানিজম দ্যাট ইনফেক্টেড হয়েছে, সে অর্গানিজমটা মধ্যে আইসোলেটেড হবে। বাট ইন কেস অফ টিউবারকুলোসিস আমরা কিন্তু সে পাস সেল পাবো না, ইউরিনের আরবিসি পাবো, কিন্তু পাস সেল পাবো না, কোনো অর্গানিজম পাবো না। এবং সে অর্গানিজমকে আবার আইডেন্টিফাই করার জন্য যদি আমার সাসপিশিয়াস থাকে যেটা নর্মাল অর্গানিজম না, আমাদেরকে অন্য পরীক্ষা যেতে হয়, যেটা জিন এক্সপার্ট টেস্ট বলি বা অন্যান্য পরীক্ষা। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আসলে আমাদের দেশে কিন্তু মাইক্রোবিয়াল মানে রেজিস্ট্যান্স অনেক হাই রেট। তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজটা আমাদের কিন্তু রেশনাল বা কালচারাল রিপোর্ট দেখেই আমাদের ইউজ করা উচিত। ডেফিনেটলি এটাই হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা যখন কালচার সেন্সিটিভ করতে দেই, অর্গানিজম পাচ্ছি, কিন্তু আপনি জানেন ওখানে লেখা থাকে আর মানে রেজিস্ট্যান্স, এম মানে মডারেটলি সেন্সিটিভ, আর থাকে এস মানে সেন্সিটিভ। এস লেখা থাকে এরকম খুবই কম, মাত্র 2-3টা হাতে পাওয়া যায়।
এটা কারণ হল কি অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ যেটা বলে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই তাও দেওয়া হচ্ছে, আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে যেটা কোর্স কমপ্লিট করতে হবে সেটা করছে না। যেমন এই ক্ষেত্রে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আমরা ডিসকাশন করতেছিলাম, আমরা কালচার সেন্সিটিভ অনুপাতে দেব এবং বলা হয় যে 14 ডেজ এটা কোর্সটা অ্যাটলিস্ট 10 ডেজ। প্রফেসর ডক্টর জাহাঙ্গীর, আরেকটি প্রসঙ্গ চলে আসে যে আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের হারটা ছেলেদের থেকে অনেক বেশি থাকে। এর পিছনে যদি কারণটা বলতেন বা কি করা উচিত তাদেরকে এই ট্র্যাক্ট ইনফেকশন প্রিভেন্ট করার জন্য? ইউরিনারি ইনফেকশন মেয়েদেরই বারে বারে হয় এবং বেশি হয়, শুধু বেশি হয় না বারে বারে হয়। 80% সাফারার হলে গিয়ে ফিমেল, 80%, আর বারে তাদের হয়। কেন হয়? ফিমেলের ইউরেথ্রা এবং অ্যানাস যা পায়ুপথ অর্থাৎ প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তা খুব কাছাকাছি একেবারে কাছাকাছি। 2 নম্বর হলো মেয়েদের যে ইউরেথ্রা বা প্রস্রাব বের হওয়ার রাস্তা ওটা অবলিকলি থাকে, স্ট্রেট থাকে, সো একটা অর্গানিজম যদি ঢুকে যায় সহজে ঢুকে যেতে পারে। 3 নম্বর হলো এর লেংথ মাত্র 4 সেন্টিমিটার, 3 to 4 সেন্টিমিটার, সুতরাং সহজে এটা পাস করে যেতে পারে, ইউরিনারি ব্লাডারে চলে যেতে পারে। পাশাপাশি যদি আপনি আনেন যে পুরুষের ক্ষেত্রে ইউরেথ্রার লেংথ 14 থেকে 18 সেন্টিমিটার, মানে একটু ডিসটেন্স বেশি, সহজে ঢুকতে পারে। প্লাস পায়ুপথ এবং প্রস্রাবের রাস্তা অনেক ডিস্টেন্সের মধ্যে, লেংথও বেশি। পাশাপাশি হলো যেটা বলেছিলাম ফিমেলের স্ট্রেট থাকে, এটা তো স্ট্রেট থাকে না, সোজা গেল একটু বাঁক নিল আবার সোজা হলো, সুতরাং অনেকটুকু পথ পাড়ি দিতে হয় এবং দুর্গম পথ পাড়ি দিতে হয় ইন কেস অফ মেল, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে সেটা না। পাশাপাশি কিছু হাইজিনিক ব্যাপার আছে ফিমেলদের ক্ষেত্রে যেটা মেনটেন করা সম্ভব হয় না। আরেকটা হলো প্রস্রাব আটকে রাখার একটা স্বভাব প্রবণতা থাকে, এটা ফিমেলদেরই বেশি থাকে, এটা বাস্তব কারণ হয়ে থাকে। এই ক্ষেত্রে 5টা করণীয় বলে থাকি আমি, যেহেতু ফিমেলদেরই হয়। ফিমেলদের ক্ষেত্রে 1 হলো পানি বেশি করে খেতে হবে, 2 হলো যখনই প্রস্রাব ব্যাগ পাবে প্রস্রাব করতে চলে যাবে, প্রস্রাব আটকে রাখবে না। 3 নম্বর হলো রাতে ঘুমানোর আগে প্রস্রাব করে ঘুমানোর প্র্যাকটিস করি, আমরা সবাই করা উচিত। তা আমরা যারা নর্মাল আছে আমরা ঘুমিয়ে যাব, কিন্তু যারা সাফারের তাদের ক্ষেত্রে আমি যেটা বলে দিই যে 15-20 মিনিট পর এটা আবার প্রস্রাব করে ঘুমাবেন। এটা বোথ মেল অ্যান্ড ফিমেল এই 3টা প্রযোজ্য। ফিমেলদের ক্ষেত্রে এক্সট্রা 2টা বলতে হয়, সেটা হলো যে টয়লেট করার পর মানে পায়খানা করার পর পানি খরচ শেষ করে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে, এটা সবাই করে। তাদের কাজ হলো পরবর্তীতে যে হ্যান্ড শাওয়ার ইউজ করবে হ্যান্ড শাওয়ার নেবে, বা যে বদনা ইউজ করে গ্রামের মহিলারা ইউজ করে বদনা, সে বদনা নেবে, 1 বদনা পানি নেবে। ওই যে সবার উপরে থাকে কিন্তু আপনার ইউরেথ্রাটা বা প্রস্রাব বেরোর রাস্তা, তার একটু উপরে বদনা নালতা দেবে বা হ্যান্ড শাওয়ার ধরবে, পানি ঢালতে থাকবে যাতে উপর থেকে পানিটা গড়ায় নিচে পড়ে যায়, মানে সহজেই যে নিচে চলে গেল, ময়লাগুলো যে নিচে চলে গেল, কিছু উঠে থাকে সেটা যাতে নিচে পড়ে যায়। জি জি। এবং লাস্ট যেটা 5ম, সেক্সুয়াল ইন্টারকোর্স করার আগে অর্থাৎ যৌন ক্রিয়া করার আগে প্রস্রাব করে নেওয়া এবং তারপরে প্রস্রাব করে নেওয়া। সো এই 5টা নিয়ম, 5টা কথা মানলে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রাইট, আমি বলবো না যে আর জীবনে হবে না, কিন্তু ওই যে প্রায় মহিলারা বলে স্যার প্রতি মাসে চিকিৎসকের কাছে যাওয়া লাগে, সেই জিনিসটা হবে না, হয়তো 1 বছর 1.5 বছর 2 বছর পর এরকম হতে পারে। জি। আর আপনি আরেকটা কথা বলছেন যে কিডনি স্টোন বা ইউরেথ্রাল স্টোন বা আপনার এই প্যাসেজে কোনো স্টোন থাকলে ব্লাড আসতে পারে, তো এইটার আসলে কি সিমটম, আমরা কিভাবে বুঝবো যে স্টোন আছে কিনা? প্রথমত হলে যে ব্যথা থাকে, সেটা যদি কিডনি রিজন যেটা মানে শরীরের উপর অংশের পেছনের দিকে কিডনি ব্যথা যেটা বলে, আর যদি কিডনি নলে হয় তাহলে লয়েন পেন বলে যেটা আপনার সাইডে হয়, আর মূত্রথলিতে হলে তলপেটে ব্যথার মতো হয়, তাহলে ব্যথা একটা লক্ষণ থাকতে পারে। সাথে আপনার এই শুধু স্টোনের জন্য কিন্তু ইনফেকশন হতে পারে। সো স্টোন ইনফেকশনের যে লক্ষণগুলো আমি মেনশন করলাম সেগুলো থাকতে পারে, ঘন ঘন প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ওগুলো থাকতে পারে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যথা নেই, ওই স্টোনের প্রকারভেদের সিমটমগুলি লক্ষণ করে, সিমটমগুলি ভ্যারি করে। যদি সারফেসটা স্মুথ থাকে সেক্ষেত্রে পেইন হয় না এবং অনেক বড় স্টোন হয়ে যায়, তখন দেখা যায় যে কিডনিতে এফেক্টেড হলো ও কিডনির অবস্থার প্রায় শেষের পথে হয়ে যায়, তখনই আমাদের কাছে আসে। তো ব্যথা একটা, প্রস্রাবের ইনফেকশন একটা, এর সাথে অ্যাসোসিয়েটেড হিমাশয়ের সাথে রক্ত যাওয়া, যেটা হ্যামোচিন আমাদের টপিকস, এই লক্ষণগুলো নিয়ে আসবে। তো আপনারা আসলে কিভাবে নির্ণয় করেন যে তার
স্টোন হয়েছে কিনা, এটা কোন পরীক্ষার মধ্যে আপনারা নিশ্চিত হতে পারেন? আপনি যেহেতু ডেফিনেটলি আমাকে মেনশন করে দিলেন স্টোনের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথম দুইটা টেস্ট, ইনিশিয়াল টেস্ট বলি আমরা, একটা প্লেন এক্সরে কিডনি ইউরেটার ব্লাড, আমরা KUB প্লেন এক্সরে, আর আলট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি ইউরেটার ব্লাডার। এবং ভালো আলট্রাসোনোলজিস্ট যদি হয়, ভালো মেশিন যদি হয়, আমরা মোটামুটি ইউরিনারি ট্র্যাক্টের স্টোন 80% ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায়। 6 ধরনের কিডনি স্টোন হয়, তার 95% হলো রেডিও ওপেক। রেডিও ওপেক কথার অর্থ হলো যে একসাথে ধরা পড়ে, একসাথে দেখা যাবে। রাইট রাইট। আর 5% বা 7%-এর মধ্যে রেডিওলিসের, ওটা একসাথে আসবে না, কিন্তু আলট্রাসাউন্ডে ধরা পড়ে। হ্যাঁ, কখনো কখনো তখনও ধরা পড়ে না। যদি আমি আগে বলছি 95 থেকে 97% আমরা এই দুইটা পরীক্ষা আমাদের ধরে ফেলতে পারি। আর কিছু রেয়ার ক্ষেত্রে আমাদেরকে ইন্টারভেনাস ইউরোগ্রাফ বা IVU অথবা সিটি স্ক্যান বা MRI এগুলির সহযোগিতা নিতে হয়। বাট মূলত আমরা ওই প্লেন এক্সরে KUB এবং আলট্রাসাউন্ডে ডায়াগনোসিস করে ফেলতে পারি যে পাথর আছে কিনা এবং কোথায় আছে। সেই সেক্ষেত্রে যখন আপনার রেনাল স্টোন বা কিডনিতে স্টোন ধরা পড়লো, তো চিকিৎসা পদ্ধতি কি? সব স্টোনেই কি অপারেশন প্রয়োজন হয়, বা কখন অপারেশন করতে হয় তার কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? খুব ছোট যদি স্টোন হয় সেক্ষেত্রে কিছু ড্রাগ ট্রিটমেন্ট দিই আমরা। ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে বেশি করে পানি খেতে বলি, আর জগিং, জল্টিং মুভমেন্ট বলে, আমরা বলি জগিং করেন। মেয়েদের ক্ষেত্রে বলি যে দড়ি লাফানোর মতো, ওতেই পাস করে চলে যায়। কোনো অপারেশনের প্রয়োজন নেই, কোনো ক্লাসের প্রয়োজন নেই। তার চেয়ে যদি একটু বড় স্টোন হয়, পাথরের স্টোন যদি আপনি কিডনিতে বলছেন, সেক্ষেত্রে একটা ক্রাশ করা যায়, যেটাকে ESWL বলে। আর একটা হলো PCNL, পারকিউটেনিয়াস নেফ্রোলিথেক্টমি। এক্ষেত্রে যেটা হয়, একটু বড় পাথরের ক্ষেত্রে যেটা আমরা করি, পাংচার করে, একটা পাংচার করা। আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছে, ওনারা পিত্ত পাথর যেটা, এটার সাথে খুবই পরিচিত, যে ল্যাপকলি 4টা ফোঁটা করে করা হয়, এটা কিন্তু একটা ফোঁটা করে করা যায়। আপনার পুরো ক্লিয়ারেন্সটা মোটামুটি করা যায় PCNL, পারকিউটেনিয়াস নেফ্রোলিথেক্টমি। আর লাস্ট অফ অল যেটা থাকে, যেটা সনাতন পদ্ধতিতে ওপেন করা, যেগুলো এইসব পদ্ধতিতে সম্ভব না, যেটা আপনি স্ট্যাগন ক্যালকুলাস বললেন, কমপ্লিট স্ট্যাগন ক্যালকুলাই, অথবা যদি আপনার একটা যে কিডনির পরবর্তী অংশ পেলভিস, এখানে স্টোন নষ্ট হয়ে রয়েছে প্লাস স্টোন আছে, সেক্ষেত্রে ওপেন করে করা, মানে পেট কেটে। বাট নাউডেজ এই পেট কেটে করার প্রবণতাটা নেই, বা নেই বললে চলে। ইভেন ওই যে স্ট্যাগন ক্যালকুলাস, সেটা একের অধিক পাংচার করে আমরা পারকিউটেনিয়াস নেফ্রোলিথেক্টমি বা PCNL বললাম, ওইভাবে করা যায়। এবার আসেন, যদি আপনার মূত্র থলিতে পাথর হয়, অথবা ইউরিনারি ট্র্যাক্টার বা কিডনি নল যেটা ওর নিচে যদি হয়, অপারেশন তো দূরের কথা, ফোটাও করা লাগে না। এখানে সে একই কথা প্রযোজ্য, যদি ছোট পাথর হয়, ওই মেডিকেল ট্রিটমেন্ট। আর যদি আমাকে কিছু করতে হয়, কাটা ছিঁড়ে কিছুই করা লাগে না, পরসেবা রাস্তা দিয়ে আমরা URS বলে এটাকে, এটা চিকন একটা যন্ত্রের মতো ঢুকে, ওটা মাইক্রোস্কোপে এসে মনিটরে দেখে, ছোট পাথর হলে ধরে নিয়ে এসে পড়ি, আর একটু বড় হলে ওটাকে ক্রাশ করে বের করে নিয়ে এসে পড়ি। মানে এন্ডোস্কোপিক্যালি নল দিয়ে আমরা ঢুকে পাথরটার দিকে আমরা বের করে নিয়ে আসি। এখানে কোনো কাটা চুরি বা সিদ্ধ করা কিছু লাগছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আসলে যে পাথর বের করার অনেকগুলো পদ্ধতি আছে, অপারেশন ছাড়াও কিন্তু আসলে পাথর বের করা যায়, এবং ভেঙেও পাথর বের করা যায়। তো প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, কিডনিতে স্টোন অথবা কিডনির যে নালী থাকে ইউরেটার, সেখানে স্টোন, অথবা প্রস্রাবের থলিতে স্টোন, অথবা যদি ইনফেকশন হয়, দেরি না করে একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন। সঠিক চিকিৎসায় পাথর সম্পূর্ণভাবে দূর করা সম্ভব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।